আমরা দেখানোর চেষ্টা করেছি যে পৃথিবীতে যারা সফল এবং সুখী মানুষ, কারণ সাফল্যের একটা গুরুত্বপূর্ণ আউটকাম হচ্ছে বা সাফল্যের আল্টিমেট অবজেক্টিভ যেটা সেটা হচ্ছে হ্যাপি। আপনি যা কিছুই অর্জন করেন সেটা যদি আপনার হ্যাপিনেস এর কারণ না হয়, মানে সেটার আউটকাম যদি হ্যাপিনেস না হয়, সেই অর্জন অ্যাচিভমেন্টের বিশেষ কোনো মূল্য নাই, বিশেষ কোনো অ্যাচিভমেন্ট আপনার কাছে মনে হবে না। সো বহু মানুষ আছে তারা ব্যক্তিগতভাবে অনেক ডিপ্রেসড, কিন্তু তাদের যে অ্যাচিভমেন্ট, তাদের যা কিছু অর্জন, তাদের অনেক বড় বাড়ি, কিন্তু তারপরেও তারা অখুশি। সো কারণ হচ্ছে হয়তো তার পরিচিত আরেকজন, তার আরো বড়, তার আরো বড় বাড়ি। সো এই যে হ্যাপিনেস বা এই যে এই হ্যাপিনেসের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক হচ্ছে এই আপনার মধ্যে, এবং এই গ্র্যাটিটিউডটা হচ্ছে একটা হ্যাবিট। আপনি যখন এই হ্যালো, আচ্ছা, আবারও লিখছেন যে মাঝে মাঝে একটু ইকো হচ্ছে সাউন্ড। ঠিক কেন এটা হচ্ছে? আমি একটু আচ্ছা, হ্যালো। এখন কি আরেকটু হচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, নাও ওকে। আচ্ছা। এখন ঠিক আছে। ওকে। কৃতজ্ঞ থাকা। সো আমরা যে এই বিষয়ে আলোচনা ছিলাম সেটা হচ্ছে কৃতজ্ঞ থাকা, সন্তোষা। কারণ এইটা মানে সাফল্য বা সুখ এটা একটা উপলব্ধি। এটা একটা অনুভূতি। তাই না? আপনি সারা পৃথিবীর অধিপতি হয়েও যদি আপনি অখুশি থাকেন বা অসুখী থাকেন, তাহলে এটা এমন বিশেষ কিছু মিন করে না। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছি, এটা আমাদের পাঠে ছিল। সুখী মানুষ তো পেলাম কিন্তু জামা আপনাদের অনেকেরই হয়তো এই গল্পটা মনে আছে, যাদের মনে নাই তাদের জন্য আমি আবারও একটু গল্পটা বলি। এক দেশে এক রাজার হঠাৎ করে আ অসুখ, খুবই দুরারোগ্য মনোরোগ আরকি, ডিপ্রেশন, এটাকে আমরা এখন বুঝতেছি যে এটা ডিপ্রেশন, অ্যাংজাইটি। তো এখন কোনোভাবেই তো রাজার এই রোগ ভালো হচ্ছে না, তার কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তার কোনো কিছুই ভালো লাগে না। সো অনেক চিকিৎসা হলো, অনেকভাবে চেষ্টা করা হলো, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। শেষে দূরদেশ থেকে অনেক প্রসিদ্ধ এক ডাক্তার ডেকা হলো। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে দেখল যে রাজার সবকিছুই ঠিকঠাক আছে। তাহলে প্রবলেমটা কোথায় উনি ধরতে পারছে। তো পরে ডাক্তার বলল যে এই রোগ একটা চিকিৎসা আছে, কিন্তু এই রোগের যে ঔষধ সেইটা পাওয়া একটু কঠিন। তবে সেই ওষুধটা যদি পাওয়া যায়, সেই ওষুধটা যদি জোগাড় করা যায়, তাহলে রাজার এই অসুখ ভালো হয়ে যাবে। তো কি ওষুধ? ঔষধটা হচ্ছে একজন সুখী মানুষ খুঁজে বের করতে হবে এবং তার একটা জামা যদি রাজাকে পরিয়ে দেয়া হয়, তাহলে রাজার অসুখ। আচ্ছা। তো রাজা বলল, "এটা কোনো কঠিন কিছু হলো নাকি? আমার রাজ্যের সব মানুষই তো সুখী।" কারণ সব রাজাই মনে করে যে রাজ্যের সব লোক সুখী। তাই না? যখন বিরোধী দলে যায় তখন মনে হয় যে পুরা দেশে একটা হরিলুট চলতেছে, পুরা দেশে একটা অরাজকতা চলতেছে। কিন্তু নিজে যখন সরকারে থাকে তখন মনে হয় যে এভরিথিং ইজ ফাইন। এখন উনার জন্য তো সবকিছু ঠিকঠাক মতো তো এই কারণে পৃথিবীর সব রানে করে যে প্রজারা সব মহা সুখে আছে। তো রাজা বলল, "এটা কোনো বিষয়ই না। আমার রাজ্যের সব লোকই সুখী।" বলল যে, "না, সে নিজে বলতে হবে যে সে সুখী এবং সেই লোকটা আসলেই সুখী হইতে হবে। তা না হলে ওষুধ কাজ করবে না।" তো ঠিক আছে। যখন প্রধান উজিরকে জিজ্ঞেস করা হল, বলল যে, "না, আমি সুখী না, আমার সমস্যা এত, ওইটা নিয়ে অসুবিধা, প্রবলেম, এক গাদা সমস্যা।" তারপরে মন্ত্রী পরিষদে কাউকে পাওয়া গেল না সুখী, সবার নানাবিধ সমস্যা। তারপরে এইভাবে আস্তে আস্তে বড় বড় ব্যবসায়ী
বড়, বড় আমলা সবাইকে জিজ্ঞেস করা হলো। সবারই কিছু না কিছু নিয়ে অভিযোগ আছে, অনুযোগ আছে, শান্তি আছে। ঘরে অশান্তি, অশান্তি, নানাবিধ বিষয়, নানাবিধ অভিযোগ, সুখী মানুষ পাওয়া গেল না। এরপরে সৈন্য ছুটল। দেশের একেবারে আ আনাচে-কানাচে তারা চলে গেল সুখী মানুষ খুঁজতে। কোথাও সুখী মানুষ পাওয়া যাচ্ছে না। যাকে জিজ্ঞেস করতেছে, "আপনি কি সুখী?" না, সুখী না। কারণ তার নানাবিধ সমস্যা। তার এই সমস্যা, তার ওই সমস্যা, কারো টাকার সমস্যা, কারো বউয়ের সমস্যা, বাচ্চার সমস্যা। এই এসে সবারই কিছু না কিছু দুঃখ আছে। যাই হোক সৈন্যরা খুঁজতে একেবারে জঙ্গলের ভিতর চলে গেল। তো জঙ্গলের ভিতর গিয়ে দেখতেছে একটা কুঁড়ের ঘর। সেই ঘরের ভিতরেই একজন গান গায়। তো তারা ওই লোকটাকে ডাকলো, সে বাইরে আসলো। দেখতেছে একটা লোক খালি গায়ে বেরিয়ে আসছে। তো তারা বলল যে, "তো তুমি এখানে কি করো?" বলল যে, "আমি কাঠুরিয়া। আমি থাকি এবং আমি এখানে কাঠ কাটি আর বাজারে গিয়ে বিক্রি করি। সেখান থেকে যা পাই অল্প কিছু চাল-ডাল সেটা এনে আমি এখানে রান্না-বান্না করে খাই আর মনের আনন্দে গান গাই।" ওকে। তো সবাইকে জিজ্ঞেস করতে অভ্যাস হয়ে গেছে তো তারাও জিজ্ঞেস করল যে, "তুমি কি সুখী মানুষ?" তো সে কাঠুরি অনেকক্ষণ চুপ করে থেকে বলল যে, "সুখী মানুষ কিনা জানি না, তবে আমার দুঃখ নাই।" তো সৈন্যরা বলল যে, "এই একটা লোক পাওয়া গেল অন্তত কাছাকাছি। কারণ সে সুখী মানুষ না হলেও তার তো কোনো দুঃখ নাই। কারণ রাজ্যে আর একটা লোক পাওয়া যায়নি যে লোকটা অন্তত এটুকু স্বীকার করছে যে সে সুখী মানুষ না হইলেও তার কোনো দুঃখ নেই।" তখন বলল যে, "তুমিই সুখী মানুষ। তোমার যেহেতু কোনো দুঃখ নাই।" তো বলল যে, "আমাদের রাজার খুব জটিল রোগ, সেই রোগটা সারবে তোমার একটা জামা হলে। তো তোমার একটা জামা দাও।" তখন ওই কাঠুরিয়া বলছে যে, "আমার কোনো জামা নাই।" তাহলে দেখেন রাজ্যের সবচেয়ে সুখী মানুষ যে তার একটা জামা নাই। অথচ সে রাজ্যের উজির, সে রাজ্যের বড় সে রাজ্যের এত বড় অট্টালিকার মালিক যারা তা কিনা। তাহলে হচ্ছে একটা উপলব্ধি। সুখটা এজন্যই বললাম যে আমাদের এই যে আমরা সফল হওয়ার জন্য মনে করি যে টাকা লাগবে, সফল হওয়ার জন্য বড় পদবি লাগবে। কিন্তু এই যে সফল হওয়া এটা হচ্ছে উপলব্ধি। নিজেকে সফল মনে করেন। আপনি যদি উপলব্ধি আপনার মধ্যে যদি একটা হয় যে আরে আমাকে সৃষ্টি করে কিছু দিয়েছেন। তাহলেই আপনি দেখবেন নিজেকে রাজা মনে হবে। তাই না? এটা একটা উপলব্ধি। বললাম না আপনি যদি রাজাও হন তবুও আপনি ডিপ্রেসড থাকতে পারেন। তবুও আপনি মারাত্মক রকমভাবে অসুখী থাকতে পারেন। আবার আপনার যদি একটা জামা থাকে আপনি যদি পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম ব্যক্তিও হন, তবুও কিন্তু আপনি সুখী থাকতে পারেন। তবুও আপনি তৃপ্ত থাকতে পারেন যদি আপনার মধ্যে ওই যে হ্যাবিট অফ গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতার যদি অভ্যাসটা থাকে। সো এটাই সফল মানুষদের একেবারে চিরন্তন বৈশিষ্ট্য হচ্ছে সফল মানুষরা কৃতজ্ঞ, সন্তুষ্ট। যে অবস্থায় আছে এজন্যই তো আমরা বলি যে সর্বাবস্থায় আপনাকে যদি জিজ্ঞেস করে কেমন আছেন? আপনি বলবেন আল্লাহ। যে আল্লাহর প্রশংসা। দেখুন আমাদের এই যে কোরআনে আল্লাহ অকৃতজ্ঞ মানুষকে কাফের বলছে। এই যে আমরা বলি না কাফেররা সব জাহান্নামে যাবে। তো কাফের কারা? আমরা ফতোয়া দিই। এটাও ওইটা অমুকে কাফের, তমুকে কাফের। অকৃতজ্ঞকে আল্লাহ কাফের বলছে। এবং কৃতজ্ঞতার কথা আপনার মানুষকে জনে বলে যাইতে হবে না। আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। আপনি যদি অন্তরের মধ্যে কোনো হা-হুতাশ পুষে রাখেন, আল্লাহর খাতায় আপনি কাফের। তাই না? বলছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলছে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা কৃতজ্ঞ হও, যদি তোমরা শুকরিয়া প্রকাশ করো, লাইন শাকারতুম মানে যদি তোমরা সুখ জ্ঞাপন করো। যা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটার জন্য যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, লাযীদান্নাকুম তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। তাহলে তোমাদেরকে আমি আরো দেব। ওয়ালা ইন কাফারতুম মানে তাহলে এই যে সাকারতুমের অপোজিট শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে কাফতুম। মানে যদি তোমরা কুফরি করো মানে হচ্ছে যদি তোমরা হও। এই অকৃতজ্ঞ হওয়া আল্লাহ কুফরি শব্দটা ব্যবহার করছে। ওয়ালা ইন কাফারতুম আর যদি তোমরা অকৃতজ্ঞ হও মানে আল্লাহ যা আপনাকে দিয়েছেন সেটার জন্য যদি আপনি অকৃতজ্ঞ হন, কৃতজ্ঞতা প্রকাশ না করেন, ইন্না আযাবি লাশাদীদ
তাহলে জেনে রাখ আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। তাহলে অকৃতজ্ঞ লোককে শুধু কাফেনি কঠোর শাস্তির হুঁশিয়ারি, যে শুধু দুনিয়াতে না আখেরাতে শাস্তি দেওয়া হবে, দুনিয়াতেও শাস্তি দেওয়া হবে যদি আপনি অকৃতজ্ঞ হন। তাহলে কৃতজ্ঞতাই হচ্ছে কৃতজ্ঞ থাকা। আপনি চিন্তা করেন এই যে আমাদের যা কিছু আছে সেটার জন্য যদি আপনি আজকে এটা যদি না তাহলে তাহলে পারবেন যে আচ্ছা আবার সাউন্ডে প্রবলেম করতেছে কেন এটা হচ্ছে? উম, উম। আচ্ছা আমি বেটার আমার আই কম্পিউটারের মাইকটা ব্যবহার করি, আমার মনে হয় সেটাতে ঠিক আছে। এখন মনে হয় অ্যাটলিস্ট আর একটু ভালো হওয়ার কথা। হ্যালো, হ্যালো, এখন কি ঠিক আছে? এখন আমি আমার কম্পিউটারের মাইকটা ব্যবহার করতেছি। চলতে চলতে মাঝে মাঝে ডিস্টার্ব দেয়। হ্যাঁ, জি ভালো হচ্ছে। জি রাইট, ওকে। হ্যাঁ ঠিক আছে, গত লাইভেও একই সমস্যা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। যাই হোক, আমি তাহলে বেটার আমার যে কম্পিউটারের যে মাইকটা আছে সেটা ব্যবহার করি। এইটাতে কোনো একটা প্রবলেম হচ্ছে, আর আমাকে আবার নতুন করে সেট আপ দিতে হবে। অলরাইট, সো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই যে কৃতজ্ঞ থাকা, সন্তুষ্ট থাকা, এটাই হচ্ছে সাফল্যের একটা মন্ত্র। মানে সাফল্যের আলটিমেট আউটকাম যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে হ্যাপিনেস। সে হ্যাপিনেসটা হচ্ছে একটা উপলব্ধি, এবং হ্যাপিনেসটা আসে হচ্ছে কৃতজ্ঞ থাকা থেকে, সন্তুষ্ট থাকা থেকে, তাই না? আপনি এই জন্যই যে যেসব মানুষ তাই না, যার খুব বেশি কিছু নাই সে দরিদ্র না, বরং যার গ্রিড আছে সে হচ্ছে দরিদ্র। যার আরো দরকার, আরো দরকার, আরো দরকার, তাই না? মানুষের নিড ফুলফিল করা যায়, মানুষের গ্রিড ফুলফিল করা যায় না। সো সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেসন আমাদের জন্য। সো চলেন, এই যে একটা কথা আছে সেটা হলো যে আহ, আহ, আপনার এই যে লাইফ ইজ লাইক ডিগিং এ গোল্ড মাইন, তাই না? আমাদের এই যে জীবনটা হচ্ছে কিরকম, জীবনটা হচ্ছে স্বর্ণের জন্য মাটি খোঁড়ার মতো, তাই না? আপনি যখন স্বর্ণের জন্য মাটি খুঁড়বেন তখন আপনাকে কয়েক টন মাটি সরাইতে হবে 1 আউন্স স্বর্ণের জন্য। 1 আউন্স স্বর্ণের জন্য আপনাকে কয়েক টন মাটি সরাতে হবে। কিন্তু আপনি যখন মাটি খুঁড়তেছেন তখন আপনি কি খুঁজবেন? স্বর্ণ খুঁজবেন না মাটি খুঁজবেন? মানে আপনার দৃষ্টিটা থাকতে হবে স্বর্ণের উপর। সো এটাই হচ্ছে সফল মানুষ আর ব্যর্থ মানুষদের মধ্যে পার্থক্য। So life is like digging a gold mine. 95% of the people focus on the 99% dirt and dust and keep complaining. তাই না? 95 ভাগ মানুষ কেন ব্যর্থ হয়? কারণ তারা যখন স্বর্ণের জন্য মাটি খুঁড়তে যায় তাদের মধ্যে এই 95 ভাগ মানুষ ওই যে 99% যে ডার্ট এবং ডাস্ট আছে সেইটার উপরেই তাদের নজরটা থাকে, এবং তারা শুধু কমপ্লেইন করে। And 5% of the people focus on the 1% gold and keep collecting. তাই না? এই যে 5% মানুষ এরা জীবনে সফল হয়, এর কারণ হচ্ছে তারা ওই যে 1% গোল্ড সেটার উপরে ফোকাস করে এবং তারা স্বর্ণ সংগ্রহ করতে থাকে। আর বাকিরা শুধু ওই যে সমস্যা, বাকিরা শুধু অসুবিধার উপরে ফোকাস করে। সো এটা ব্যক্তি জীবনেও আমরা দেখি কি একজন মানুষের সাথে যখন আমাদের বন্ধু বান্ধব, তাই না, আমরা বেশিরভাগ সময় অনেকেই মানুষের সাথে মিশতে পারি না, কারণ আপনি যার সাথে মিশতে যাবেন দেখবেন তার মধ্যে কিছু না কিছু সমস্যা আছে। সো আপনার ওই সমস্যাটার উপরে যদি আপনি ফোকাস করেন তাহলে পৃথিবীতে আপনি একটা মানুষও খুঁজে পাবেন না, কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ ত্রুটি খুঁজতে গেলে আপনি টনকে টন পাবেন, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা ভালো গুণ আছে। সো আপনি যদি সেই মানুষটার মধ্যে সেই ভালোটুকু খোঁজেন তখন আপনি দেখবেন স্বর্ণের মতো কিছু ভালো জিনিস প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, তাই না? সেটা আপনার জীবন সঙ্গী হোক, সেটা আপনার বিজনেস পার্টনার হোক, সেটা আপনার ক্লাসমেট হোক, সেটা আপনার প্রতিবেশী হোক, তাদের মধ্যে খারাপটা যদি আপনি খোঁজেন এরকম মাটির মতো টনকে টন পাবেন, কিন্তু সবার মধ্যেই ভালো কিছু দিক আছে।
সেইটার উপরে নজর রাখলে আপনি দেখবেন যে সবার মধ্যেই আবার স্বর্ণের মতো ভালো কিছু দিকও আছে। সেইটার উপরেই আমাদের ফোকাস করতে হবে। সো জীবনে আমরা যদি কমপ্লেন করতে চাই, তাহলে এরকম টনকে টন আমরা পাবো কমপ্লেন করার মতো এলিমেন্ট। আবার আমরা যদি কৃতজ্ঞ থাকার মতো এলিমেন্ট গুলো খুঁজতে থাকি, তাহলে আমরা দেখবো যে আমাদের জীবন এরকম অসংখ্য উপহারে ভরা, তাই না? আপনার সন্তান আছে, দিস ইজ দ্য গ্রেটেস্ট গিফট, তাই না? আপনার স্পাউস, আপনার যে ফ্যামিলি, তাই না? আপনার এই যে একটা সুস্থ শরীর আছে, মানে আপনার যদি একটা সুস্থ শরীর থাকে, ইউ আর ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। সো ইউ হ্যাভ নাথিং টু কমপ্লেন, তাই না? আপনার একটা সুস্থ শরীর, সুস্থ মন আছে, তাই না? এই যে সুস্থতা কি? সুস্থতা মানে হচ্ছে শারীরিক, মানসিক এবং আত্মিক ভাবে যদি আপনি ভালো থাকেন, ইউ আর ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পার্সন। সো এই জন্যই সাকসেসকে কোনোভাবেই আমরা আমাদের ম্যাটেরিয়াল অ্যাচিভমেন্ট যেগুলো আছে, বাড়ি গাড়ি, এইসব বড় চাকরি, তাই না, এসব দিয়ে যদি যখন আমরা ডিফাইন করতে যাব, দেন আমাদের জন্য সাকসেসফুল হওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সো এবং এই যখনই আপনি কৃতজ্ঞ থাকবেন, এটা কোরআনের আয়াত, আপনি যখনই কৃতজ্ঞ থাকবেন তখন আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দিবে। কিভাবে বাড়িয়ে দিবে? তখন আপনি দেখবেন আপনি যখন এই নিজের মধ্যে এই মানে কৃতজ্ঞ থাকার এই হ্যাবিটটা যখন আপনার মধ্যে ডেভেলপ করবেন, তখন আপনি আরো অনেক আত্মবিশ্বাসী হবেন। তখন আপনি আরো নতুন নতুন উদ্যোগে, নতুন নতুন মানুষের সাথে মেশায় আপনি আরো প্রতিশ্রুতিশীল হবেন। যে না, এই মানুষটার সাথে হ্যাঁ ঠিক আছে, তার ১০০টা খারাপ গুণ থাকতে পারে, কিন্তু তার ২টা ভালো গুণ আছে, তাই না? এবং সেই মানুষটাকেই আপনি দেখবেন যে সেই মানুষটা আপনার ঘনিষ্ঠ মিত্র হয়ে গেছে, তাই না? আপনি দেখবেন এই যে আমরা অনেক সময় বলি যে অমুকের শীর্ষ সন্ত্রাসী, সেই শীর্ষ সন্ত্রাসী যারা, এই যে আমরা বলি না ভাই, এই যে মুন্না ভাই এমবিবিএস দেখছেন, তাই না? সে হয়তো ভাই, সে কিন্তু তাদের এরকম কিছু মানুষ আছে সচরাচর যারা ওরকম বড়, যাদের সম্পর্কে আমরা এরকম পত্র পত্রিকায় পড়ি যে এরা অনেক সন্ত্রাসী গডফাদার, এদের মধ্যে কিন্তু একটা রবিনহুড টাইপ পার্সোনালিটি থাকে। এরা কারোর জন্য অনেক বড় দস্যু হইতে পারে, কিন্তু কারোর জন্য কিন্তু এরা খুবই দয়াপরশ। এরা আবার এই জন্য এদের আবার খুব অনুগত একটা বাহিনী থাকে, যারা তাদের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে। এইভাবেই তারা একসময় ডন হয়ে ওঠে আর কি, কারণ তাদের খুবই অনুগত কিছু ভক্ত আছে, এবং তারা তাদের জন্য এমন কিছু কাজ করে যে কারণে তারা তাদের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে। যেন অনেক বড় বড় রাজনৈতিক নেতা, আমরা অনেক সময় বলি যে ভাই সে তো ওই এলাকায় সন্ত্রাসের জনপদ তৈরি করে রাখছে, তো তার একটা অনুগত বাহিনী আছে, এবং সেই বাহিনীর জন্য সে এমন কিছু কাজ করে, মানে তার মধ্যে ওইরকম একটা ইয়ে আছে। তো কথা হচ্ছে যেটা, সেটা হলো আপনি একেবারে খারাপ মানুষ যে আছে তাকেও আপনার সহযোগী শক্তি হিসেবে কাজে লাগাইতে পারবেন, যদি আপনি তার খারাপ ভালোটাকে যদি আপনি নিতে পারেন। হ্যাঁ, সো ভালো গুণ আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ভালো গুণ আছে, প্রত্যেকটা মানুষকে আপনি ইউটিলাইজ করতে পারেন। একটা সিনেমা আছে, আপনারা অনেকে হয়তো দেখছেন, লিওনার্দো ডিক্যাপ্রিওর, ক্যাচ মি ইফ ইউ ক্যান। সেখানে লিওনার্দো ডিক্যাপ্রিও হচ্ছে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একজন ফ্রড। সে সার্টিফিকেট জাল করে, জাল টাকা বানায়, যত রকমের অনিয়ম, মানে যত রকমের ক্রাইম আছে সবকিছুতে সে ওস্তাদ। এবং এফবিআই তার পিছনে মানে বছরের পর বছর দৌড়েও তারা ধরতে পারে না। এবং এরপরে যখন সিনেমার শেষে তাকে শেষ পর্যন্ত এফবিআই ধরতে পারে, এবং এফবিআই এর কাস্টডিতে নেয়ার পরে তার সাথে কথা বলার পরে এফবিআই বুঝতে পারছে যে এই লোকটা মানে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। মানে সে ক্রাইম করতেছে এটা ঠিক আছে, কিন্তু সে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, তার কিছু সেন্স আছে। এবং এই যে ব্যাংকিং সিস্টেমে কিভাবে সে ব্যাংক থেকে এই যে ব্যাংকিং সিস্টেমকে বোকা বানাইতো, এইটা যখন এফবিআই দেখলো, তখন সে বুঝছে যে ভাই এই লোক যে পরিমাণ ট্যালেন্ট, এই যদি ব্যাংকের সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করে বা ব্যাংকের সিকিউরিটি সিস্টেম নিয়ে যদি সে কাজ করে, তাহলে এই সিস্টেম আর কেউ ক্র্যাক করতে পারবে না। এবং শেষ পর্যন্ত এফবিআই যে কাজটা করছে সেটা হলো তাকেই এফবিআই তে চাকরি দিয়ে দিচ্ছে, যে ঠিক আছে তুমি তাহলে তোমার শাস্তি সব মাপ, তুমি এফবিআই এর হয়ে কাজ করো, তোমার আর ক্রাইম করার দরকার নেই। তাহলে আমরা যেটাকে নেগেটিভিটি দেখতেছি, দেখেন সেটার মধ্যেও কিন্তু পজিটিভিটি আছে। সে এবং এরপরে সে এফবিআই তে চাকরি পায়। এবং এই এই সিনেমাটা ক্যাচ মি ইফ ইউ ক্যান, এটা একটা ট্রু স্টোরি বেসড, একজন ক্রিমিনালের জীবনে নিয়েই লেখা, এবং তাকে পরবর্তীতে এফবিআই তেই চাকরি দেওয়া হয়েছে। সো এ কারণেই বললাম যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই এরকম ইতিবাচক কিছু দিক আছে, যদি আপনি তাকে ইতিবাচক ভাবে একটু ঘুরিয়ে দিতে পারেন। এজন্যই এই যে নিউ ইয়র্কের যে জেলখানা, এটার যে ডিপার্টমেন্ট,
এটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ কারেকশন। কারণ যে মানুষগুলোকে আপনি মনে করতেছেন ক্রিমিনাল, সে মানুষগুলোর মধ্যেও কিন্তু ট্যালেন্ট আছে। আপনি যদি তাদেরকে একটু কারেকশন, এই যে আমাদের জেলখানায় লেখা আছে তাই না, রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, আপনি সেই মানুষগুলোকেও যদি আলোর পথ দেখাতে পারেন তাহলে দেখবেন যে সে মানুষগুলো অনেক মেধাবী, সে মানুষগুলোর মধ্যেও অনেক সম্ভাবনা আছে। হয়তো পরিবেশ পরিস্থিতির নানান কারণে আমরা ডিরেইলড হয়ে যাই, তাই না? সো সেই মানুষগুলোকেও যদি আপনি আলোর পথ দেখাতে পারেন তাহলে আপনি দেখবেন যে সেই মানুষগুলোর মধ্যেও সম্ভাবনা আছে। সো এই জন্যই আপনি যখনই কৃতজ্ঞ থাকার চর্চা করবেন তখন আপনি দেখবেন যে আপনি আরো আরো নতুন নতুন সম্ভাবনা আপনার চোখে পড়তেছে। আর আপনার যখন কমপ্লেনিং অ্যাটিটিউড থাকবে তখন আপনি দেখবেন যে দুনিয়ার সবকিছুর মধ্যেই আপনি একটা কমপ্লেন করার মতো কিছু একটা পাবেন। যারা কমপ্লেন করে তারা সবকিছুর মধ্যে কমপ্লেন করার কিছু পায়। এভরিওয়্যার এন্ড এনিওয়্যার ইউ ক্যান মেক এ কমপ্লেন, তাই না? এক লোকের একটা শিকারী কুকুর ছিল এবং সে খেয়াল করলো যে তার এই কুকুরের মধ্যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে, সেটা হচ্ছে এই কুকুরটা পানির উপর দিয়ে হাঁটতে পারে। এবং এইটা দেখার পরে সে চিন্তা করলো এই কথা যদি আমি আমার কোনো ফ্রেন্ডদের কাছে বলি তারা কেউ এটা বিশ্বাস করবে না। তো সে চিন্তা করলো এইটা সরজমিনে কাউকে দেখানোর জন্য সে তার একটা ফ্রেন্ডকে ইনভাইট করছে তার সাথে শিকারে। তো ওই কুকুর নিয়ে তারা দুইজন শিকারে গেল এবং শিকারের এক পর্যায়ে ওই লোক একটা পাখি একটা হাঁসকে গুলি করছে আর কুকুরকে অর্ডার দিল ওই হাঁসটা তুলে আনার জন্য। এবং এই কুকুর পানির উপরে দিয়ে হেঁটে গিয়ে ওই হাঁসটা পানি থেকে তুলে নিয়ে আসলো। তো সে এক্সপেক্ট করছিল যে তার ফ্রেন্ড এই দৃশ্যটা দেখে মানে বিস্মিত হয়ে আমার একটা প্রতিক্রিয়া দেখাবে যে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি, একটা সুপার ন্যাচারাল ডগ, এই কুকুরের একটা অতি প্রাকৃতিক ক্ষমতা আছে, এরকম কোন একটা রিয়াকশন সে আশা করছিল। কিন্তু তার ফ্রেন্ড কোনো রিয়াকশনই দেখালো না। কুকুরের এই কাজে সে খুবই বিরক্ত এবং এই সারাদিন এই কুকুরটা অসংখ্যবার পানির উপর দিয়ে হেঁটে গিয়ে পানি থেকে এই হাঁস তুলে নিয়ে আসছে, কিন্তু তার ফ্রেন্ড কোনো রিয়াকশন দেখালো না। তো শেষে শিকার থেকে যখন বাড়িতে ফিরলো ওই লোক আর কোনোভাবেই নিজেকে সামলাতে না পেরে তাকে বললো যে আচ্ছা দোস্ত, তুমি কি আমার কুকুরটার মধ্যে অস্বাভাবিক কিছু জিনিস খেয়াল করছো? তখন তার ওই ফ্রেন্ড বলে যে হ্যাঁ, আমি তোমার কুকুরের মধ্যে একটা অস্বাভাবিক জিনিস খেয়াল করছি, সেটা হলো তোমার কুকুর সাঁতার জানে না। সো এই কথাটা এই জন্য বললাম যে যারা নেগেটিভ পিপল তারা পৃথিবীর সবকিছুর মধ্যেই একটা নেগেটিভ কিছু খুঁজে বের করবে, তাই না? যে কুকুর পানির উপরে দিয়ে হাঁটতে পারে সেটা তার কাছে বিস্ময়কর মনে হলো না, সেটা তার কাছে এক্সট্রা অর্ডিনারি মনে হয় নাই, তার কাছে এই দৃশ্য দেখে মনে হয়েছে কুকুর সাঁতার জানে না। সো এটা হচ্ছে গিয়ে বিষয়, আমরা জীবনের সর্বক্ষেত্রে আমরা কমপ্লেইন করতে পারবো যদি আমরা কমপ্লেনিং অ্যাটিটিউড ডেভেলপ করি আমাদের মধ্যে। সো এ কারণে কৃতজ্ঞ থাকা এটা সফল মানুষদের একটা হ্যাবিট। সফল মানুষরা আহ, এই কৃতজ্ঞতা বোধের চর্চা করে, তাই না? ওই যে আমাদের বঙ্গবন্ধুর যে ৭ই মার্চের ভাষণ, সেখানে উনি কি বললেন যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মানে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে মানে হচ্ছে মানে আপনার যা কিছু আছে এখন সেখানে আপনি হয়তো বলতে পারেন যে আমাদের তো কামান নাই, আমাদের তো বিমান নাই, আমাদের তো সেনাবাহিনী নাই, আমাদের তো নৌবাহিনী নাই, তাহলে কিভাবে যুদ্ধ হবে? আগে কামান হোক, বিমান হোক, আগে সেনাবাহিনী নৌবাহিনী হোক, তারপর আমরা একটা শুভ দিনক্ষণ দেখে যুদ্ধ ঘোষণা করব। জীবনেও কোনোদিন যুদ্ধ শুরু হইতো না, দেশও স্বাধীন হইতো না। তাহলে আপনার যা কিছু আছে তাই নিয়ে আপনার শত্রুর মোকাবেলা করতে হবে। এবং এই ঘোষণা দেওয়ার পরে আমাদের ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, জনতা যারা যেখানে ছিল তাদেরকে নিয়েই তৈরি হয়ে গেল আমাদের সেনাবাহিনী। আপনার নৌকা, কলা গাছের ভেলা যা যেখানে ছিল তাই নিয়ে তৈরি হয়ে গেল আমাদের নৌবাহিনী। তো এরপরে আপনার আস্তে আস্তে ইন্ডিয়া থেকে কামান আসছে, রাশিয়া থেকে বিমান আসছে এবং একটা আঞ্চলিক পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে আমরা শেষ পর্যন্ত জয়ী হয়েছি। সো এই জন্য আপনি যার কাছে যা আছে তাই নিয়ে কিন্তু লড়াই শুরু হয়ে গেছে। সো আপনার যা কিছু আছে সেটা এনাফ। পৃথিবীতে অনেক বিলিয়নিয়ার আছে আমাদের চোখের সামনে, তারা বিলিয়নিয়ার হয়ে গেছে, কিন্তু তাদের কাছে বিলিয়ন ডলার ছিল না ব্যবসা করার জন্য, তাদের কাছে ইভেন মিলিয়ন ডলারও ছিল না, তাদের কাছে ব্যবসা করার জন্য এমন মোটা অঙ্কের পয়সা ছিল না, কিন্তু তারপরেও তারা ব্যবসা করে, এই যে জেফ বেজোস, তারপরে আপনার এই যে এলন মাস্ক, এরা কিন্তু মিলিয়ন ডলার দিয়ে ব্যবসা শুরু করেনি, এদের কাছে যা কিছু ছিল তাই দিয়ে তারা ব্যবসা শুরু করছে। সো
এরকম পৃথিবীতে অনেক মানুষ, সফল মানুষদের গল্প আমরা শুনি, যেমন আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন মানে 4 বছর বয়স পর্যন্ত কোনো কথাই বলেননি, তাই না? 16 বছর বয়সে উনি সুইস এই যে পলিটেকনিক্যাল স্কুলের ভর্তি পরীক্ষায় ফেল করেন। গ্রাজুয়েশনের পর বিমা কোম্পানিতে সেলস এন্ড মার্কেটিং এর চাকরি নেন, যদিও তিনি তাতে ব্যর্থ হন। আইনস্টাইন এমন ভুলো মনের ছিলেন যে তাকে নিয়ে খুব মজার মজার কিছু জোক প্রচলিত আছে, যে একবার উনি কোথাও যাচ্ছিলেন আর কি ট্রেনে। তো কিছুক্ষণ পরে যখন টিকিট চেকার এসে টিকিট চাইলে, উনি এই পকেট ওই পকেট হাত যাচ্ছে, টিকিট খুঁজে পাচ্ছেন না। তো এর মধ্যে ওই টিকিট চেকার চিনতে পারছে যে আরে উনি তো আলবার্ট আইনস্টাইন। তো পরে বললো যে ঠিক আছে স্যার, আমি চিনতে পারছি আপনি আলবার্ট আইনস্টাইন, কোনো সমস্যা নেই, আপনার টিকিট দেখাতে হবে না। তারপর উনি টিকিট খুঁজতেছে। তো টিটি বললো যে সমস্যা নাই, আমি বুঝতে পারছি টিকিট আছে, আপনি তো আর টিকিট না কেটে উঠার মানুষ না। তারপর উনি টিকিট খুঁজতেছে, বলে যে না, টিকিটটা তো আমার লাগবে। বলে কেন, টিকিট দিয়ে করবেন কি? বলে ওই টিকিটে লেখা ছিল আমি কোন স্টেশনে নামবো। মানে ওইটা এর মধ্যে উনি ভুলে গেছে। সো ওই টিকিটে লেখা ছিল এটা। এই ছিল মানে জগতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের স্মৃতি। আলবার্ট আইনস্টাইনকে বিভিন্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করছে, যেমন একবার একটা ইন্টারভিউতে আইনস্টাইনকে জিজ্ঞেস করছে যে আচ্ছা, কত মানে এই যে কত মানে 1 মাইলে কত গজ হয়, কত ফুট হয় 1 মাইল? তো উনি বললেন যে আমি জানি না। তারপরে উনি বললেন যে দেখেন, যেই তথ্যটা 2 মিনিটেই একটা রেফারেন্স বই থেকে জানা যায়, সেটা কষ্ট করে মুখস্থ রাখার দরকারটা কি? দরকার নেই। বরং ব্রেইনের মূল কাজ হচ্ছে চিন্তা করা। ব্রেইনের কাজ কিছু গাদা গাদা তথ্য মুখস্থ করা না, কারণ এইসব তথ্য আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই বের করে ফেলতে পারবেন। এইসব তথ্য আপনার মুখস্থ রাখার কোনো দরকার নেই। আপনার ব্রেইনটা দেওয়া হয়েছে চিন্তা করার জন্য। তথ্য মুখস্থ রাখতে পারে কম্পিউটারও, তথ্য মুখস্থ করে রাখতে পারে একটা পেন ড্রাইভ। কারণ এত তথ্য আমরা মুখস্থ করে রাখতে পারবো না, যেটা আমাদের ফোনের স্টোরেজে, ফোনের মেমোরিতে আমরা স্টোর করে রাখতে পারবো, তাই না? কিন্তু কম্পিউটারের সাথে আমাদের পার্থক্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা চিন্তা করতে পারি, কম্পিউটার চিন্তা করতে পারে না। সো এটা হচ্ছে গিয়ে বিষয়। সো সফল মানুষরা তারা কল্পলোকের কোনো অতিমানব না। তারা আমাদের মতোই প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধতায় ভরা অতি সাধারণ মানুষ। তারা তাদের সামর্থ্য এবং সম্ভাবনার পরিপূর্ণ ব্যবহার করতে পেরেছেন, তাই না? এখন কথা হচ্ছে এই যে স্টিভ জবস, ল্যারি পেজ, বিল গেটস, মার্ক জুকারবার্গ, তাই না, আপনার সার্গেই ব্রিন, এরা কেউই কিন্তু বিলিয়ন ডলার দিয়ে শুরু করেনি। ইউনিভার্সিটির ডর্ম রুম থেকে, বাড়ির গ্যারেজ থেকে তারা যাত্রা শুরু করছে তাদের বিজনেসে, তাই না? এই যে কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন, উনি সীমাহীন দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠছে। কর্নেল স্যান্ডার্স কেনটাকিতে তার যে চিকেন বা কেএফসি এর প্রথম ফ্র্যাঞ্চাইজ বিক্রির জন্য 1000 বার রিফিউজড হয়েছিল, তাই না? এই যে কেএফসির যে বিজনেস মডেল, কারণ কেএফসি আজকে বিলিয়ন ডলারের কর্পোরেশন তো শুধু ফ্রাইড চিকেন বিক্রি করে হয়নি, ওরা মেইনলি ফ্র্যাঞ্চাইজ বিক্রি করে বিলিয়নিয়ার হয়েছে। কেএফসি হচ্ছেন এখন ওয়ার্ল্ডের নাম্বার 1 ফ্র্যাঞ্চাইজ। সো এই ফ্র্যাঞ্চাইজ বিজনেসটাকে, মডেলটাকে জনপ্রিয় করছে কেএফসি। তো এখন উনি চিন্তা করলো যে ভাই, আমি যদি ফ্রাইড চিকেন বিক্রি করি কেনটাকিতে, সো ঠিক আছে, মানুষ তো আর আমাকে মনে রাখবে না, আর তাছাড়া আমি খুব বেশি বড়ও হতে পারবো না। মানে কেনটাকির একটা দোকান থেকে তার আপনি বিলিয়ন ডলারের ফ্রাইড চিকেন বিক্রি করতে পারবেন না, তাই না? কেনটাকি যে কেএফসি এখন বিলিয়ন ডলারের ফ্রাইড চিকেন বিক্রি করে, কারণ সারা পৃথিবীতে তাদের প্রায় 38,000 আউটলেট আছে। এই যে 38,000 ফ্র্যাঞ্চাইজ, সে ফ্র্যাঞ্চাইজ বিক্রি করতে হবে। এখন এই ফ্র্যাঞ্চাইজ বিক্রি করতে গিয়ে উনি মানুষকে বুঝাইতে বুঝাইতে ওনার জান বের হয়ে গেছে। কেউ বললো যে ভাই, আমি আমার ব্যবসা করব, সেখানে আমি তোমার নাম, তোমার ব্র্যান্ড, তোমার বিজনেস প্রমোট করব কেন? আমি বিজনেস করতেছি, আমি আবার তোমাকে এখান থেকে পার্সেন্টেজ দিব কেন? এগুলো বোঝানো অত্যন্ত ডিফিকাল্ট ছিল। কিন্তু আজকে ফ্র্যাঞ্চাইজ বিজনেস খুবই জনপ্রিয়। আমরা যত বিজনেস আমাদের আশপাশে দেখতেছি, বেশিরভাগই ফ্র্যাঞ্চাইজ। শুধু ফুড মানে পিৎজা হাট, কেএফসি, ডমিনোস, এগুলোই ফ্র্যাঞ্চাইজ না। আপনি যেসব পেট্রোল পাম্প দেখতেছেন, এগুলো ফ্র্যাঞ্চাইজ। সো অলমোস্ট এভরি বিজনেস, আপনি যে বিভিন্ন কারের শোরুম দেখতেছেন, এগুলো ফ্র্যাঞ্চাইজ, তাই না? আপনি এরকম একটা কারের ফ্র্যাঞ্চাইজ নিতে পারেন। সো ফ্র্যাঞ্চাইজ বিজনেস মডেল, কারণ এত এই ফ্র্যাঞ্চাইজ সেল করতে না পারলে তারা এত কারও সেল করতে পারতো না, কারণ সারা পৃথিবী জুড়ে এই যে এত এত শোরুম, এগুলো মূল টয়োটা বা হোন্ডা এসব কোম্পানির পক্ষে ম্যানেজ করা সম্ভব না। সো এইভাবে তারা শুরু করছে। সো এখন এই যে আপনার আপনার এই যে অপ্রা উইনফ্রে বলেন, আপনার হেনরি ফোর্ড বলেন, এরা অনেক ক্রাইসিস, অনেক ডিফিকাল্টির ভিতর দিয়ে গিয়ে আজকের এই পর্যায়ে আসছে। আমাদের দেশেও আপনি জহুরুল ইসলামের কথা যদি বলেন, আকিজ গ্রুপ, পার্টেক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এই যে হানিফ পরিবহন, এ সালাম গ্রুপ, মোহাম্মদী গ্রুপ, এরা শূন্য থেকে শুরু করছে। এরাই কিন্তু বাংলাদেশের অর্থনীতি।
তারা আজকে বাংলাদেশের যে অগ্রগতি দেখতেছেন সেটার জন্য কিন্তু এই যমুনা গ্রুপ বলেন, ট্রান্সকম গ্রুপ বলেন, এই গ্রুপগুলোই বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে আসছে। তারাই কর্মসংস্থান সৃষ্টি করছে। সো এইসব সাধারণ উদ্যোক্তা, এরা কেউ হার্ভার্ড থেকে এমবিএ করে গিয়ে তারপরে কোটি টাকা লটারি জিতে ব্যবসা শুরু করেনি। এরা রাস্তার ফুটপাত থেকে শুরু করছে, খুব ছোট্ট একটা ইনিশিয়েটিভ, সেখান থেকে শুরু করছে। আকিজ গ্রুপ, তাই না? উনি নিজে বিড়ি বানাতেন, বিড়ি বিক্রি করতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কম্পিউটার বিজনেস, সফটওয়্যার বিজনেস, যে বাংলাদেশ যে সফটওয়্যার রপ্তানি করে তাতে ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টেক হচ্ছে আপনার আকিজ গ্রুপের। চিন্তা করেন, তো সফটওয়্যার ব্যবসায় তারা এখন বিরাট অবদান রাখতেছে। সো অনেক প্রোডাক্ট তারা সেল করতেছে। আপনার এরপরে একজনের গল্প না বললেই নয়, হেলেন কেলার, তাই না? মহামতি হেলেন কেলার, উনি ছোটবেলায় ওনার পাকস্থলী এবং মস্তিষ্কে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং উনি চিরদিনের জন্য অন্ধ এবং বধির হয়ে যান। মানে হেলেন কেলার ছোটবেলা থেকেই অন্ধ এবং বধির ছিলেন। সো এখন একটা প্রথম কথা হচ্ছে যে সে একটা অন্ধ বাচ্চা, চোখেও দেখে না, আবার কথাও বলতে পারে না, আবার বধির মানে কানেও শুনে না। এখন যে চোখে দেখে তাকে বিভিন্ন রকম আপনি ইশারা ভাষায় তার সাথে কমিউনিকেট করতে পারবেন বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে। আবার যে মানে কানে শুনে না সে অন্তত চোখে দেখে, আবার যে চোখে দেখে না সে অন্তত কানে শুনে, কোনো না কোনো ভাবে তার সাথে কমিউনিকেট করা যায়। কিন্তু একই সাথে অন্ধ, একই সাথে বধির হলে খুবই ডিফিকাল্ট তাকে কোনো কিছু শেখানো বা তার সাথে কমিউনিকেট করা। সো কোনোভাবেই তাকে কোনো কিছু শেখানো সম্ভব হচ্ছিল না। সো তখন ওনার বাবা মা হচ্ছে ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করছে, একটা মানে যে স্পেশাল এডুকেশন একটা ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ করছে, এবং ওনারা তখন একজন ডাক্তারের খোঁজ দিলেন আর কি, আলেকজান্ডার গ্রাহাম বেল, যিনি পরবর্তীতে টেলিফোন আবিষ্কার করে বিখ্যাত হয়েছিলেন। উনি একসময় প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে কাজ করতেন। সো পরে এটিএনটিরও প্রতিষ্ঠাতা উনি, আলেকজান্ডার গ্রাহাম বেল। তো আলেকজান্ডার গ্রাহাম বেলের পরামর্শে কেলারের যে হেলেন কেলারের বাবা মা, ওনারা পার্কিন্স ইনস্টিটিউট অফ দ্য ব্লাইন্ড এ যোগাযোগ করেন, এবং পরে সেই ইনস্টিটিউট থেকে ওনার জন্য একটা টিচার ঠিক করে দেওয়া হয়, অ্যানি সুলিভান। এই অ্যানি সুলিভান মানে অমানবিক, অমানসিক পরিশ্রম করে হেলেন কেলারকে একটা একটা জিনিস শেখায়, মানে একটা একটা জিনিসের নাম শিখিয়েছেন। এরকম হাতের মধ্যে একটা জিনিস ধরিয়ে দিয়ে 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 তারপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে সেই জিনিসের নাম লেখানো হতো। এইভাবে করে করে উনি একটা জিনিস টাচ করে বুঝলেন যে এটার নাম মাউস, এটার নাম মাইক। হ্যাঁ, এই যে জিনিসগুলো এইভাবে করে করে ওনাকে শেখানো হলো, কারণ উনি কানেও শুনতেন না, উনি চোখেও দেখতেন না। এবং এইভাবে করে যখন ওনাকে শেখানো হলো, তো এরপরে আপনার হেলেন কেলার পার্কিন্স ইনস্টিটিউটে তো প্রাথমিক শিক্ষা নেন, এবং এই যে র্যাডক্লিফ কলেজ, হার্ভার্ড ইউনিভার্সিটির যে র্যাডক্লিফ কলেজ, সেখানে ওনার ব্যাচের পরীক্ষায় উনি সর্বোচ্চ মেধাস্থান অর্জন করেন। তো একবার হেলেন কেলারকে আপনার মানে হেলেন কেলার মানুষের কথা বুঝতেন পরে, এবং কিভাবে বুঝতেন উনি, কেউ যখন কথা বলতো তখন উনি এই যে গলার মধ্যে আঙ্গুল দিয়ে ধরে রাখতেন। গলার মধ্যে আঙ্গুল দিয়ে ধরে রাখলে ওই যে গলার যে ভাইব্রেশন হয়, সেখান থেকে উনি বুঝতেন কি বলতেছে। তো একবার এক সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করছে যে এই যে আপনার শ্রবণ শক্তি নাই, আপনার দৃষ্টি শক্তি নাই, বা আপনার এই যে জীবনে এত স্ট্রাগল, এত 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 ডিফিকাল্টিস, তো এই নিয়ে আপনার কি স্রষ্টার উপরে কোনো অভিযোগ বা অনুযোগ নাই? তখন উনি বলছে যে স্রষ্টা আমাকে এত কিছু দিয়েছেন যে এই অভিযোগ করার কথা আমার কোনোদিন মাথায়ও আসেনি। সো এই যে কথাগুলো বললাম, তাহলে পৃথিবীতে যত সফল মানুষ আছে, বরং এই ডিফিকাল্টিস গুলো আমাদেরকে সাফল্যের দিকে পুশ করে। হেলেন কেলার আমেরিকার ছিলেন, আমেরিকা, সো ইনফ্যাক্ট নিউ ইয়র্কের। সো এখন এই যে দেখেন হেলেন কেলার, মানে এই যে মাইকেল এইচ হার্টের একটা বই আছে, দ্য 100 ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী 100 জন মানুষের একটা তালিকা তৈরি করছে মাইকেল হার্ট। যার ওই যে বইটার মধ্যে 1 নম্বরে রাখা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই 100 জনের তালিকায় একজন কিন্তু হেলেন কেলার। তাহলে চিন্তা করেন, এই একজন মানুষ এই পরিমাণ ডিফিকাল্টির ভিতর দিয়ে গিয়ে রিচ করছে, কারণ হচ্ছে এত ডিফিকাল্টির মধ্যেও ওনার মধ্যে ওই যে বললাম গ্র্যাটিটিউড, কৃতজ্ঞ থাকার, সন্তুষ্ট থাকার একটা হ্যাবিট ওনার মধ্যে ছিল। সো এই জন্যই আপনি দেখেন এই পৃথিবীতে বহু মানুষ আছে তারা দুর্ঘটনায় অন্ধ হয়ে গেছে বা প্যারালাইজড হয়ে গেছে,
কিন্তু তারা ক্ষতিপূরণ হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কয়েক মিলিয়ন ডলার পেয়েছে। এরকম অনেকেই শুনেন। যেমন আমেরিকাতে বিশেষ করে প্রত্যেকটা গাড়ির ইন্স্যুরেন্স করা থাকে, লায়াবিলিটি ইন্স্যুরেন্স। সো কোনো গাড়ি যদি কাউকে হিট করে তাহলে ক্ষতিপূরণ হিসেবে তাকে মিলিয়ন ডলার দেওয়া হয়। সো দেখা গেল যে আহ, এরকম হলো যে আহ, কেউ অন্ধ হয়ে গেছে দুর্ঘটনায় বা প্যারালাইজড হয়ে গেছে, কিন্তু ক্ষতিপূরণ হিসেবে তাকে কয়েক মিলিয়ন ডলার দেওয়া হলো। এখন আপনি এই মানুষটার সাথে এই মানুষটার সাথে এক্সচেঞ্জ করতে চাইবেন কিনা আপনার লাইফ? যে ধরেন আপনাকেও $1 মিলিয়ন দেওয়া হবে, কিন্তু আপনার চোখ বা আপনার পা হাত এগুলো কেড়ে নেওয়া হবে। এটার জন্য আপনাকে $1 মিলিয়ন দেওয়া হবে। আপনি এই লাইফটা এক্সচেঞ্জ করতে চাইবেন? বেশিরভাগ মানুষই আমরা চাইবো না। তার মানে আমাদের যা কিছু আছে সেগুলোর ভ্যালু কিন্তু আমাদের কাছে কয়েক মিলিয়ন। তাই না? আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন আমাদের জীবনের সেরা উপহার। আমাদের যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকার, এই যে তৃপ্ত সন্তুষ্ট থাকার অভ্যাস একজন সফল সুখী মানুষের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাই না? এখন কৃতজ্ঞতাবোধ চর্চা করার জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলায় আপনি ঘুম থেকে উঠে আপনি এরকম 5টা জিনিসের নাম লিখবেন যার জন্য আপনি খুবই সন্তুষ্ট, কৃতজ্ঞ। তাই না? এবং এরকম কৃতজ্ঞতা থাকার যদি আপনি উপলক্ষ খুঁজতে থাকেন যে আমি কি জন্য শুকরিয়া আদায় করব, আমার ইতিবাচক কি আছে, আপনাকে ধরেন একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো যে আপনি 5টা জিনিসের নাম লিখুন যেটার জন্য আপনি থ্যাঙ্কফুল, আপনি কৃতজ্ঞ, এরকম লিখতে থাকেন। এবার আপনি দেখবেন যে ভাই আপনি অনেক কিছু খুঁজে পাচ্ছেন যে আরে আমি প্রাপ্তির হিসাব কৃতজ্ঞতা বোধের অভ্যাস যদি আপনি করেন, আপনি দেখবেন যে আপনার অনেক কিছুর কারণে কৃতজ্ঞ থাকার মতো এরকম অনেক কিছু আছে। আর যদি আপনি এরকম কেন আপনার কৃতজ্ঞ থাকা উচিত না, হাউতাশ করা উচিত, সেটা যদি খুঁজতে থাকেন সেটাও আপনি টন কে টন পাবেন। এই জন্য আপনার জিগ জিগলার একজন মোটিভেশনাল স্পিকার, উনি এভাবে বলছে যে গ্র্যাটিটিউড ইজ দ্য হাইয়েস্ট অফ অল হিউম্যান ইমোশনস। মানে আমাদের মধ্যে যত এই যে হিউম্যান ইমোশনস আছে এর মধ্যে গ্র্যাটিটিউড হচ্ছে হাইয়েস্ট অফ অল, মানে সবচেয়ে মানে শ্রেষ্ঠ ইমোশন হচ্ছে আপনার এই যে গ্র্যাটিটিউড। দ্য মোর ইউ এক্সপ্রেস গ্র্যাটিটিউড ফর হোয়াট ইউ হ্যাভ, এটা এই যে কোরআনে এই কথাটাই বলা আছে, দ্য মোর লাইকলি ইউ উইল হ্যাভ ইভেন মোর টু এক্সপ্রেস গ্র্যাটিটিউড ফর। ওই যে এটা কোরআনের আয়াত, জিগ জিগলার একটু বলছে, এটা মোটিভেশনাল কোট হয়ে গেল, তাই না? কিন্তু এই কথাটাই কোরআনে বলা আছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাই না? আপনি যদি এই কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস ডেভেলপ করেন, তাহলে আপনি দেখবেন যে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো আরো অনেক কিছু আপনি পাবেন। আপনি আরো অনেক কিছু এটার সাথে যুক্ত হবে। কারণ আপনার জীবনে আরো সাফল্য আসবে, আরো সমৃদ্ধি আসবে। কারণ আপনি আরো মানে আপনি যখন কৃতজ্ঞ থাকবেন তখন ইউ আর ইন এ গুড মুড। তাই না? আপনি আরো দেখবেন যে মানুষের সাথে আপনি মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। সেখানে আপনি আস্তে আস্তে মানুষের মধ্যমণি হয়ে থাকবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আপনি দেখবেন যে আপনার লাইফ ইভেন বেটার। আপনি দেখবেন যে আপনি আরো সম্মানিত, আরো প্রিয় পাত্র হয়ে উঠতেছেন। আপনার আরো আরো ভালো বোধ করবেন আপনি। আর আপনি যদি মনে করেন যে আমার কি কি নাই সেগুলো নিয়ে হাহুতাশ করতে থাকেন, আপনার জীবন আরো মিজারেবল হয়ে উঠবে। তাই না? সো এই ওয়ান থিং লেড বাই অ্যানাদার, মানে একটা এইসব হাউতাশ যত করবেন, কমপ্লেনিং, এই যে বলেন নো কমপ্লেন এন্ড নো ডিমান্ড। তাই না? এটা হচ্ছে একটা মানুষের সবচেয়ে ভালো অভ্যাস। আপনি যদি আপনার ব্যক্তি জীবনে যদি এরকম এই নো কমপ্লেন নো ডিমান্ড, কোনো কমপ্লেন করবেন না, কোনো ডিমান্ড করবেন না যে জীবনে এইটা এরকম হইতে হবে, এইরকম যদি কোনো শর্ত আরোপ করেন, জীবন যা যে অবস্থায় আছে, তাই না, সেটাই ধরে নেবেন যে সেই মুহূর্তটাই হচ্ছে আপনার জন্য গিফট। সেই মুহূর্তটা সেটা একটা দুর্লভ অভিজ্ঞতা। তাই না? সো আপনি দেখবেন যারা সফল মানুষ, দেখবেন তারা স্টেজে উঠে তাদের জীবনের যে স্ট্রাগল, জীবনের যে কঠিন সময়ের গল্প বলে। তাই না? কারণ সেইটা একটা দুর্লভ অভিজ্ঞতা। সো জীবনে যখন যে অবস্থার মধ্য দিয়ে যাবেন সেই অবস্থাটাকে উপভোগ করবেন। তাই না? সেই অবস্থা আমরা অনেক সময় হয় কি আমাদের গ্রামের যে জীবন, আমরা অনেক সময় বলি যে আগে কি এই যে গান শুনি না আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এইটাই। আজকের দিনটা যেদিন গত হয়ে যাবে তখন মনে হবে যে আরে আসলে তো সেই দিনটা ভালো ছিল। সেই দিনটাই তো অনেক আনন্দের ছিল। হ্যাঁ, তখন আমরা যে স্টুডেন্ট লাইফে আমাদের অভাব ছিল তো। কিন্তু স্টুডেন্ট লাইফে আমাদের পকেটে টাকা থাকতো না। তাই না? তো তখন দেখা গেল যে আমরা আ ১ কাপ চা মানে ভাগ করে খাইতাম। কারণ এটা এজন্য না যে আমরা চা খেতে পছন্দ করি না। কারণ আমাদের কাছে টাকা ছিল না। তো এরকম। সো মানে বিরিয়ানি-টিরিয়ানি এগুলা তো চাইলেই প্রতিদিন খাওয়া যেত না। সেরকম টাকা পয়সা ছিল না।
সো এগুলো ওয়ান্স ইন এ ওয়াই আমরা হয়তো একদিন একটু ভালো খাবার খেতে পারতাম। ইউনিভার্সিটির হলে মাসে একদিন আমাদেরকে ফিস্ট দেওয়া হতো। মানে মাসে একদিন ভালো খাবার, আর অন্যান্য দিন তো ডাল মাল দিত। তো মাসে একদিন একটু রোস্ট টোস্ট দিত আর কি, মাংস টাংস দিয়ে ওরা পোলাও টোলাও করে মাসে একদিন ফিস্ট হতো। সেই দিনটা ঈদের দিনের মতো খুশি। সো কিন্তু এখন যদি আপনি একটু পিছনে ফিরে তাকান, এখন আপনার টাকা আছে, ব্যাংকে পড়ে আছে, বড় বাড়ি আছে, কয়েকটা অ্যাপার্টমেন্ট আছে, সেখান থেকে ভাড়া আসতেছে। কিন্তু এখন যদি আপনি একটু পিছনে ঘুরে তাকান, দেখবেন যে না, স্টুডেন্ট লাইফটাই ভালো ছিল। সেখানে যদিও পকেটে পয়সা ছিল না, কিন্তু সে সময় আনন্দ ছিল, তাই না? এই যে হামিম গ্রুপের মালিক আবুল কালাম আজাদ, উনি বাংলাদেশের এখন ওয়ান অফ দি লিডিং হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তাহলে উনি কর্মচারীর বেতনই দেয় প্রতি মাসে 120 কোটি টাকা। 120 কোটি টাকা উনি শুধু কর্মচারীর বেতন দেয়। উনি শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের। তো উনি ঈদের আখ্যা দিয়ে একটা সাক্ষাৎকার দিচ্ছিলেন আর কি। বলে যে দেখেন, ছোটবেলায় টাকা ছিল না, অভাব ছিল, কিন্তু ছোটবেলার ঈদে যে আনন্দ, এখন তো টাকা আছে কিন্তু এখন তো ঈদ কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় সেটা আসলে সেভাবে উপভোগ করা হয় না। সেটাই, ছোটবেলায় আমাদের এই যে সামান্য কিছু অর্জন, কিন্তু এখন যদি আমরা একটু পিছনে ফিরে তাকাই, সে সময়ের আনন্দ, সে সময়ের যে খুশিটা ছিল, সেই খুশিটা কি এখন আছে? হয়তো খুব ছোট ছোট জিনিসে আমরা আনন্দ খুঁজে পেতে পারি। সো এটা যখনই আমরা এই অভ্যাসটা তৈরি করব, তখনই দেখব যে আমরা আনন্দিত হওয়ার, খুশি হওয়ার আরো অনেক কিছুই আমাদের আমরা আস্তে আস্তে খুঁজে পাবো। আমরা আরো নতুন নতুন বন্ধু পাবো, আমরা আরো নতুন নতুন আরো ভালো সহকর্মী পাবো, আরো বেটার। তখন দেখবেন যে আস্তে আস্তে সব জায়গায় আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর আপনি যদি এরকম ত্যক্ত বিরক্ত হয়ে থাকেন, আস্তে আস্তে দেখবেন যে অফিসে আপনাকেও কেউ পছন্দ করে না। আস্তে আস্তে একটা সময় আপনি প্রমোশন বঞ্চিত হবেন, আপনার মেজাজ আরো গরম হবে, একটা সময় আপনার চাকরি চলে যাবে, আপনাকে আপনার ম্যানেজার রেফারও করবে না নতুন কোনো জায়গায়, আরেকটা ভালো জবও পাওয়া যাবে না। সো এজন্যই হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওই যে বললাম গ্র্যাটিটিউড। এখান থেকেই আমাদের মধ্যে আরো নতুন নতুন কিছু প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়। সো এই হচ্ছে কি বিষয়। আচ্ছা, এরপরে সফল মানুষদের আরেকটা গুরুত্বপূর্ণ হ্যাবিট যেটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং হ্যাবিট। তাই না? আপনি যেই অবস্থায় আছেন, তাই না? আমরা মনে করি যে ভাই আমি তো ভালো ইংরেজি জানি না। ইংরেজি তো ইংরেজি। আপনি যদি আজকে থেকে শুরু করেন, আপনি ফ্রেঞ্চ ভাষা শিখে ফেলতে পারবেন নেক্সট 6 মান্থের মধ্যে। তো যেমন ধরেন আমার পরিচিত অনেকেই আছে, তারা জার্মানিতে গেছে। তো জার্মানিতে যাওয়ার আগ পর্যন্ত তারা একটা জার্মান শব্দ বলতে পারত না। তো এখন তারা অনর্গল জার্মান ভাষায় কথা বলতেছে। হ্যাঁ, সময় লাগছে। তারা জার্মান ভাষা সেই দেশে গিয়ে, কারণ জার্মানিতে তারা ইংরেজিতে কথা বলে না। আপনি কাউকে ইংরেজিতে কোনো প্রশ্ন করলে তারা সেটার উত্তর দিবে না। তো তার সাথে জার্মান ভাষায় কথা বলতে হবে। সো এবং সব জায়গায় জার্মান ভাষা। তো জার্মান ভাষায় যদি আপনাকে, এছাড়া ইউরোপের অন্যান্য দেশেও, পর্তুগালে আপনার পর্তুগিজ ভাষা, ইটালিতে গেলে ইটালিয়ান ভাষা, হ্যাঁ? সো সুইডেনে গেলে সুইডিশ ভাষা। সো এসব ভাষা শিখতে হবে আপনাকে, নাহলে সেসব দেশে আপনি লেখাপড়া করতে পারবেন না। জাপানে গেলে জাপানিজ ভাষা শিখতে হবে। এবং যারা জাপানে আছে তারা জাপানিজ ভাষায় কথা বলতে পারে, এবং একটা ভাষা শিখতে খুব বেশি সময় লাগে না। সো আপনি এই ইংরেজি ইমপ্রুভ করতে পারেন। আপনি যা কিছু শিখতে চান, আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শিখে ফেলতে পারবেন, এবং এর জন্য আপনাকে কম্পিউটার সায়েন্সের ছাত্র হতে হবে না। বাট আপনি শুরু করেন, আপনি কন্টিনিউয়াসলি যদি একটু একটু করে শিখতে থাকেন, আপনি একটা সময় দেখবেন যে আপনি সে বিষয়ে মাস্টার হয়ে গেছেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু লার্ন। সো অনবরত শেখার মধ্যে থাকা, মানে প্রতিদিন আপনি 2 ঘন্টা করে আপনার ডেভেলপমেন্টের জন্য রাখবেন। এটা হচ্ছে সফল মানুষদের আরেকটা গুরুত্বপূর্ণ হ্যাবিট।